পুলিশ তাকে ঢুকানোর চেষ্টা করেছিল। যখন ঢুকানোর চেষ্টা করেছিল তখন আমাদের সংক্ষুব্ধ বাঙালিরা, সংক্ষুব্ধ জনতা এখানে তাকে ধরে গণপিটুনি দিয়েছে। গণপিটুনি দিয়ে তারপরে পুলিশ তাকে উদ্ধার করেছে। আপনি একটু প্লিজ আমাদের সাথে কথাগুলো, দর্শক উদ্বিগ্ন আছেন, আপনি যদি একটু ক্লিয়ার করেন আমাদের দিকে তাকিয়ে। একদম ঘটনা হচ্ছে যে আমি আপনাকে বিল্ডিংটা দেখাচ্ছি, যে বিল্ডিং এর ভিতরে জনাব মাহফুজ সাহেব আছেন। এটি হচ্ছে আপনার এই বিল্ডিংটার ভিতরে উনি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটির ভিতরে হচ্ছে উনি প্রোগ্রামটি করছেন। জি, এটা হচ্ছে স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ। জি, তো এটার ভিতরে উনি প্রোগ্রামটা করছেন এবং এখানে আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আপনারা দেখেছেন। এখন আপনি দেখছেন যে একজন লোক, বিভিন্ন লোকজন এখানে স্লোগান দিচ্ছে এবং প্রায় ওনাকে আমরা যারা এখানে আছি, বাংলাদেশি কমিউনিটি যারা আছে, মোটামুটি একরকম ওনাকে এটার ভিতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং অবরুদ্ধ মানে উনি কি এখান থেকে জি কোনোভাবেই উনি এখান থেকে বের হওয়ার, সামনের দিকে বের হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা মনে করি যে ওনাকে সম্ভবত পিছনের দিক দিয়ে বা কোনো ফায়ার এক্সিট দিয়ে বা বিশেষ কোনো ফায়ার এক্সিট দিয়ে বা কোনো জায়গা দিয়ে ওনাকে বের করে নেওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে আমরা সমস্ত বাঙালিরা, প্রবাসী যারা যুক্তরাজ্যে যারা বসবাস করে, আমরা এখানে সবাই সমবেত হয়েছি। এখানে যারা পুলিশ ছিল অলরেডি একজনকে এখানে পিটিয়ে আহত করা হয়েছে। মাহফুজের সাথে একজন এসেছিল, তাকে অলরেডি পিটিয়ে আহত করা হয়েছে এবং প্রচন্ড লোকজন, এখানে লোকজন মানে অত্যন্ত ক্ষুব্ধ ইউনূসের প্রতি, মাহফুজের প্রতি। সবাই স্লোগান দিচ্ছে যে জঙ্গি মাহফুজ, জঙ্গি খুনি মাহফুজ, জঙ্গি মাহফুজ, খুনি মাহফুজ। তাকে আপনারা মনে করেন যে প্রচন্ড ভাবে ঘিরে রেখেছে এই হলটি। সে যাওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু বাংলাদেশে এখানে যারা আছেন তারা আপনার এত ক্ষুব্ধ এই মাহফুজের প্রতি। লোকজন কোথায় আছেন? আপনার সাথে কারা আছে, তারা কোথায়? তাদেরকে দেখা যাবে কোথাও? আমি দূরে আসছি, বিকজ হচ্ছে ওনারা যে স্লোগান দিচ্ছে, এই স্লোগানগুলোর কারণে স্লোগানের কারণে আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। এই জন্য আমি একটু দূরে আসছি। আপনি মনে সম্ভবত আওয়াজটা শুনতে পাচ্ছেন দূরে থেকে, আমি একটু দূরে আসছি। তো বেসিক্যালি বাংলাদেশের বাঙালি কমিউনিটি এখানে যারা আছে তারা এত ক্ষুব্ধ, তাদের সকলে একটা দাবি যে মাহফুজ হচ্ছে মাস্টারমাইন্ড কিলার, পুলিশ কিলার, ছাত্র কিলার, ছাত্র হত্যাকারী। অসংখ্য মানুষকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে খুন করে একটা বাংলাদেশে একটা আন্দোলন চাঙ্গা করে একটা নির্বাচিত সরকারকে, শেখ হাসিনা সরকারকে হটিয়েছে। একটা বাংলাদেশ সাজানো গুছানো একটা বাংলাদেশকে ধ্বংস করে সেই দেশটার মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে এবং একটি জঙ্গি রাষ্ট্র কায়েমের অপচেষ্টা করছে। সেই জন্য সকল ক্ষুব্ধ জনতা এখানে এসে উপস্থিত হয়েছে এবং তার ভবনটি ঘিরে রেখেছে। এখন আমরা মাহফুজকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। আমরা যে অবস্থা, এই চতুর্দিকে যে অবস্থা, তাকে যেখানে পাওয়া হবে সেখানেই তাকে দোলাই দেওয়া হবে, যেখানে পাওয়া হবে তাকে সেখানেই মারা হবে, এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে। সকলে মানে প্রচন্ড ক্ষুব্ধ, সকলে সংক্ষুব্ধ এবং এখানে সবাই অবস্থান করছে। আর আমরা এখানে আমরা যে কাজটা করতে চাচ্ছি যে, ইসমাইল ভাই, আমি একজন বাঙালি, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, একজন সচেতন মানুষ এবং সাবেক ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা যেটা মনে করি যে মাহফুজ হচ্ছে মাহফুজ হচ্ছে পুলিশের খুনি, মাহফুজ হচ্ছে ছাত্র হত্যাদের খুনি এবং সে হচ্ছে অসংখ্য মানুষকে এখানে খুন করেছে এবং অসংখ্য মানুষকে সে হত্যা করেছে। সো এই জন্য আমরা এই মেসেজটা পুলিশের কাছে দিচ্ছি যে এই দেশে জনগণের কাছে, সরকারের কাছে দেওয়ার চেষ্টা করছি যে বর্তমান বিশ্বটা শুধু বাংলাদেশ না, এটা একটা গ্লোবাল ভিলেজ। তো এই গ্লোবাল ভিলেজে আপনি যদি মনে করেন যে বাংলাদেশে ইউনূসকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, মাহফুজকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, যে এই গ্লোবাল ভিলেজে আপনি ইচ্ছা করলে শুধু বাংলাদেশে আপনি নেতা কর্মীদেরকে অত্যাচার করতে পারবেন, নির্যাতন করতে পারবেন। বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আর্মিদের ব্যবহার করে, পুলিশদের ব্যবহার করে অত্যাচার করতে পারবেন, নির্যাতন করতে পারবেন। কিন্তু বাংলাদেশটা শুধু বাংলাদেশটাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, ৭১-এর শক্তি সারা বিশ্বে প্রত্যেকটি দেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে। তো আপনি বাংলাদেশে আমাদেরকে একটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, মুক্তিযুদ্ধের পক্ষের নেতা কর্মীদেরকে আপনি আহত করবেন, পৃথিবীর যেখানে আপনি যাবেন সেখানে আপনাকে আহত করা হবে, আপনাকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
কারণ বিশ্ব, আপনি জানেন ইসমাইল ভাই, বিশ্বটা এখন বিশ্ব না, বিশ্বটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। তো আমাদের মেসেজ হচ্ছে যেখানে ইনুস যাবে সেখানে প্রতিহত করা হবে, যেখানে মাহফুজরা যাবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। এর আগে লন্ডনে যখন ইউনূস সাহেব গিয়েছে আপনারা সেখানে ব্যাপক ভূমিকা রেখেছেন একটা। এখন আপনি যে বললেন মাহফুজ আলমের একজন সফর সঙ্গে আহত হয়েছেন, তিনি কে, তার কি পরিচয় জানা যাবে? তার পরিচয়টা আমরা এখন আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা যখন দেখলাম যে মাহফুজের সফর সঙ্গী এখানে আসছেন, মাহফুজের পিছন দিয়ে কোথাও দিয়ে ঢুকছে, তারপরে মাহফুজের সফর সঙ্গী হিসাবে পুলিশ তাকে ঢুকানোর চেষ্টা করেছিল। যখন ঢুকানোর চেষ্টা করেছিল তখন আমাদের সংক্ষুব্ধ বাঙালিরা, সংক্ষুব্ধ জনতা এখানে তাকে ধরে গণপিটুনি দিয়েছে, গণপিটুনি দিয়ে তারপরে পুলিশ তাকে উদ্ধার করেছে। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে মাহফুজ আলম এই বিল্ডিং এর ভিতরে কোনো প্রোগ্রাম করছেন? প্রোগ্রামটা কি, সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতে পারেন, দর্শকদেরকে যদি একটু জানান। প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে একটা এখানে একটা সেমিনার হবে। সেই সেমিনারে আপনার মাহফুজ অ্যাটেন্ড করতে এসেছিল। এটা সোয়াস ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটা সেমিনার। সেই সেমিনারে অ্যাটেন্ড করতে যখন আসছিল, আমি আপনাকে দেখাচ্ছি যে জনতা, সংক্ষুব্ধ জনতা, শত শত জনতা এখানে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। জি জি, জনতাকে যদি একটু দেখান। জি জি, আপনি দেখতে চাচ্ছিলেন যে জনতা কিভাবে বা বাঙালি কমিউনিটিরা এখানে যুক্তরাজ্যে তাকে কিভাবে প্রতিহত করার জন্য। না, কেউ বলছে যে লোকজন কই, আপনি যে কথাটা বলছেন সেটা সত্যতা প্রমাণ দিতে হবে। একটু দর্শক দেখতে চায়, আমি দেখতে চাই না। আমিও দেখলে ভালো, দর্শকদের সাথে আমিও দেখতে চাই যে আপনারা যে গ্যাদারিং করছেন। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, আপনি যে দেখেন, এই যে দেখছেন, দেখতে পাচ্ছেন। ও আচ্ছা, তাদেরকে দেখেন। হ্যাঁ, তাদের কোনো বক্তব্য যদি আপনি নিতে চান একটু নিতে পারেন। তারা কি কারণে, আমরা যদি একটু জানতে চাই দর্শকদের জন্য। হ্যাঁ, অনেকে একত্রিত হয়েছেন আপনারা। হ্যাঁ, গুড। Bangladeshi community, they are here to protest against Mahfouz and Yunus. So what they are saying the Yunus and Mahfouz, they are killer. They have killed the police. They have killed students. They have killed a lot of people. So that's why all the people. আপনি বলছিলেন যে সকলে আমরা সবাই জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সাথী সান্না মাহফুজকে আমরা প্রতিহত করবো, অবরোধ রেখেছি। আমরা সবাই আজকে তাকে অবরুদ্ধ করা রাখা হয়েছে। অবরুদ্ধ করে রেখেছি আমরা এই বিল্ডিংটার মধ্যে, তাকে অবরুদ্ধ করে রেখেছি। হাইকমিশনের গাড়ি এখানে সে যেতে পারবে না। তো আমি আপনার কাছে আমি দুঃখিত যে আমাকে বিদায় নিতে হবে। আমি তাকে প্রতিহত করার জন্য আসছি। তাকে দেখা মাত্র তাকে আমি প্রতিহত করব, তাকে জেলে যাব, তাকে আমি পিটাবো, এই জন্য আসছি। আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই। ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে কি বলেছে? ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। ভাইজান, আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবার আমি তাকে পিটাবো, এখনই সে বের হবে। উত্তেজনা বিরাজ করছে, তাকে পিটাবো। ওকে, জি, আপনি আবার পরবর্তীতে যুক্ত হবেন, আমরা চেষ্টা করবো আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাহফুজ আলম সেখানে অবরুদ্ধ আছেন এবং সেখানে আপনারা কেউ দেখতে চেয়েছেন যে জনগণ কোথায়, জনগণকে দেখিয়েছেন, আছেন অনেকেই, এবং তারা কথা বলছেন, তারা বেশ সংক্ষুব্ধ। তারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে তারা হত্যা করেছে, বাংলাদেশের ছাত্র জনতাকে তারা গত জুলাই আগস্টে হত্যা করেছে, এবং ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশে এখন যে বিশৃঙ্খল অবস্থা চলছে, যে বিশৃঙ্খলা বিরাজ করছে, মব ভায়োলেন্স চলছে, সেটার নিন্দা জানিয়ে বর্তমান উপদেষ্টার মধ্যে যেই দেশের বাইরে যাবে তারা সেটা প্রতিহত করার চেষ্টা করবে। এখন লন্ডনের ওখানকার সচেতন জনতা একত্রিত হয়েছেন এবং মাহফুজ আলম সেখানে অবরুদ্ধ আছেন, একটা অনুষ্ঠান করছিলেন সেখানে। পিছনের দরজা দিয়ে তারা যেটা বলছেন যে তারা ঢুকেছে, কিন্তু তাদেরকে, মাহফুজ আলমকে এখান থেকে তারা বেরোতে দেবেন না, জবাবদিহি তারা তাই আনবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা তারা চাচ্ছে। আমাদের প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের এই লাইভে। আমরা চেষ্টা করেছি, লন্ডনে মাহফুজ আলম সম্পর্কে অনেক কথা শোনা যাচ্ছে, তিনি সেখানে কি নিরাপদে আছেন কিনা, কেমন আছেন, কি অবস্থায় আছেন, সে বিষয়টি জানতে চেষ্টা করেছি। এবং আমরা যতটুকু জেনেছি, মাহফুজ আলমের সাথে একজন সফর সঙ্গী যিনি ছিলেন তিনি আহত হয়েছেন। সেখানকার সচেতন জনতা তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তিনি মাহফুজ আলম সাহেবের সাথে কেন এসেছেন সেটিও জানার চেষ্টা করেছে।
যাই হোক, এক ধরনের নাজেহাল অবস্থার মধ্যে আছেন। সো সেই জিনিসটি আমরা সবাই চাই। এর আগে আপনারা জানেন যে তিনি যখন আমেরিকায় গিয়েছেন তখনও তিনি অবরুদ্ধ হয়েছেন, নাজেহাল হয়েছেন। এত ঘন ঘন দেশের বাইরে যেতে হবে কেন, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। রাষ্ট্রীয় খরচে সেমিনার, সিম্পোজিয়াম, দুইজনের সাথে কথা বলার জন্য দেশের বাইরে যেতে হবে কেন, দেশের বাইরে যেতে হবে কেন? এই মুহূর্তে দেশের অবস্থাই তো ভালো না, দেশেই তো একটা বিশৃঙ্খল অবস্থা। সো সবাই চাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আজকে যেখানে আক্রান্ত, মুক্তিযোদ্ধারা আক্রান্ত, সাধারণ মানুষ যেখানে আক্রান্ত, মানুষের উপর মব ভায়োলেন্স করে হত্যা করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, সেখানে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারা এত আনন্দে জীবন যাপন করবেন এটি মানায় না, দেখতে চায় না মানুষ। সারা দেশে বিশৃঙ্খল অবস্থা, সারা দেশে ভায়োলেন্স, কিন্তু বলা হচ্ছে এখন সবজির দামও নাকি কম না, এখন সবজির দাম অনেক বেশি, মূলার দাম নাকি 80 টাকা হয়ে গেছে। সেই হিসেবে বাংলাদেশকে ভালো রাখতে হলে আগামীতে একটা সুস্থ সুন্দর রাজনৈতিক সরকার দরকার, যে কারণে আমাদের এই বিদেশে যারা আছেন বিশেষ করে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং তাদের ক্ষুব্ধতা আমরা দেখেছি। এর আগে ডক্টর ইউনূস সাহেব যখন ইংল্যান্ডে গিয়েছেন তখনও ক্ষুব্ধ জনতার প্রতিরোধ দেখেছি। দেশের বিভিন্ন দেশে যখন তারা যান তখনও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে আমরা দেখি। আমরা চাই হ্যাঁ, এগুলো একজনকে অপমান করা যেমন ঠিক না, কিন্তু তারা যদি আবার অপমান করার মতো কাজ করে থাকেন দেশে, তাহলে অপমানিত হবেন, এটাই স্বাভাবিক, এটাই দেখতে হবে আমাদের। তবে আমরা, প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা লাইভটি শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে এই যে এখন জাকসুতে নির্বাচন হচ্ছে, সেটা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন, ডাকসুতে নির্বাচন হয়েছে, সেটাও আমরা দেখেছি। একজন সাংবাদিক মারা গেছেন, জাকসুতে একজন শিক্ষিকা মারা গেছেন। আগামীতে আরো অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হবে, সেটিও কেন, কোন অবস্থায় যাচ্ছে? অনেকে বলছেন যে দেশের সাধারণ মানুষের যে জীবনযাত্রার মান যে ধ্বংস হয়ে গেছে, বেকারত্বের সংখ্যা যে বেড়েছে, সেই দিক থেকে মানুষের দৃষ্টি ফেরানোর জন্যই এখন সকল বিশ্ববিদ্যালয় নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে, মানুষ যাতে সেটা নিয়ে না ভাবতে পারে। তবে দেশের সচেতন মানুষ অবশ্যই চিন্তা করছে, দেশের মানুষ উদ্বিগ্ন আছে, মানুষ চাচ্ছে যে একটা সুস্থ সুন্দর সমাধান বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই প্রয়োজন। আমরা সেই দিনটি দেখতে চাই। হঠাৎ এখন আবার নির্বাচন নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন না হলে নাকি দেশে খুব অশান্তির সৃষ্টি হবে, দেশের দুর্যোগ নেমে আসবে। সেটিও তিনি কেন বলছেন এই মুহূর্তে, এটা আরো আগে ভাবা উচিত ছিল। আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব, তিনিও বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। প্রধান উপদেষ্টার কথা তিনি ব্যক্ত করেছেন, নির্বাচন হতেই হবে, না হলে দেশে একটা দুর্যোগময় পরিস্থিতি তৈরি হবে। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। দেশ নিয়ে ভাবছেন, আপনারা দেশের মতামত নিয়ে ভাবছেন, দেশের মানুষের বর্তমান অবস্থা নিয়ে ভাবছেন। 60 লক্ষের অধিক বাংলাদেশে মানুষ বেকার হয়ে গেছে, মিল কারখানা বন্ধ হয়ে গেছে, শাকসবজি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। সেই অবস্থায় আসলে দেশ এইভাবে চলতে পারে না। এই মুহূর্তে অনেকেই বলছেন 1 টাকাও, প্রতিশ্রুতি পাচ্ছে শুধু, 1 টাকাও ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগ আসেনি এবং আসার কোনো সম্ভাবনাও নেই। সেই ধরনের আমরা শুধু স্বপ্ন দেখছি। আমাদের আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান, তিনি শুধু স্বপ্নই দেখাচ্ছেন কিভাবে হেলিকপ্টার থেকে জাম্প করা যায়। আচ্ছা, যাই হোক, সেগুলো আমরা দেখছি। তো বিনিয়োগের কোনো গন্ধ নেই। ইন্ডাস্ট্রি, মিল ফ্যাক্টরি, দেশীয় বিনিয়োগ আসছে না, বন্ধ হয়ে যাচ্ছে। দেশের সাধারণ মানুষ, শিল্পপতি যারা আছেন, তারাও বিনিয়োগ করছেন না। কি কারণে? যে আনস্টেবল একটা গভর্নমেন্ট এই সরকারের অধীনে বিনিয়োগ করে তার কাঙ্ক্ষিত ফলাফল তিনি পাবেন কিনা, সেটি উঠাতে পারবেন কিনা, সেই জন্য তারা চিন্তা করছেন। দেশের মানুষের কর্মসংস্থানের প্রয়োজন, বেকারত্ব ঘোচানোর প্রয়োজন। দেশে হত্যা, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি বেড়ে গেছে। কি কারণে বেড়ে গেছে সেটাও ভাবতে হবে, কারণ বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে। বেকার মানুষ যারা আছে, কর্মহীন হয়ে যারা পড়েছে, তাদেরও জীবন জীবিকার প্রয়োজন আছে, যে কারণে তারা যে এই যে চুরি, ডাকাতি, হাইজ্যাকারি এসব পথ বেছে নিয়েছে। সো সবাইকে সেই অবস্থান থেকে ফেরানোর জন্যই আমাদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রিয় দর্শক, আমরা লন্ডনের কি পরিস্থিতি সেটা আমরা আবার কিছুক্ষণ পর জানার চেষ্টা করব, আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। বাংলাদেশে কিছুদিন আগে একটি ডিজাস্টার হয়ে গেল 24শে জুলাইতে, তার আগে হলো শ্রীলঙ্কাতে, তারপর সাম্প্রতিক গত 3-4 দিন ধরে এই তাণ্ডব চলছে নেপালে। এখন বিষয়টা হচ্ছে, নতুন যে প্রজন্ম যারা এই আন্দোলনের সাথে যুক্ত,
আমরা নেপালে, শ্রীলঙ্কায় এবং বাংলাদেশে একই শ্রেণীর তরুণদেরকে আমরা দেখেছি। এটি শুরু হয়েছিল আরব বসন্ত নামে তিউনিসিয়া থেকে। সেই তিউনিসিয়াতে গত বছর আমি ভ্রমণ করতে গিয়েছিলাম। অর্থাৎ এই যে আরব বসন্ত নামে খ্যাত যে তরুণদের যে বিপ্লব, তরুণদের যে উদ্বোধন, তরুণদের যে আন্দোলন, তরুণদের যে সরকার বিতরণ করে নতুন বন্দোবস্ত, এটা শুরু হয়েছিল তিউনিসিয়া থেকে। আজ থেকে 18-17 বছর আগে, 17-18 বছর আগে, 2004-5-6 এরকম সময়ের দিকে। তো সেখানে গত বছর আমি এই তিউনিসিয়াতে গিয়েছিলাম। তিউনিসিয়াতে ঘুরতে গিয়েছিলাম, একটি শহর নাম হচ্ছে সোর্স। সেই সোর্স শহরে গিয়ে দেখলাম 4 দিন থাকার পরে যেদিন আমি ফিরে আসবো সন্ধ্যায় আমার ফ্লাইট। তো হঠাৎ করে গুগলে দেখছি আজকে তিউনিসিয়াতে নির্বাচন, অথচ কোনো একটি দোকান, রাস্তা, ঘাট, হাটে, মাঠে, ঘাটে কত একটি পোস্টার পর্যন্ত নেই। পরের নির্বাচনের খোঁজ নিয়ে জানলাম যে ডেমোক্রেটিক ইলেকশন নামে যে ইলেকশনটি হয়েছে, সেই ইলেকশনটি মাত্র পার্টিসিপেশন হয়েছে 5%, অর্থাৎ টোটাল জনগোষ্ঠীর 5 ভাগ লোক পার্টিসিপেশন করেছে। আর বাকি 95 ভাগ লোক ভোট কেন্দ্রেও যায় নাই, ভোট দিতেও যায় নাই, ভোট নিয়ে ভাবেও না। কেন ভাবে না? অর্থাৎ ওই জেসমিন বিপ্লবের পর, মানে আরব বসন্তের পর, যেটিকে জেসমিন বিপ্লব বলা হতো, সেই আরব বসন্তের পর যারা ক্ষমতায় এসছে গত 15-16 বছর থেকে টানা তিনিয়ে ওই দেশের শাসক। মানুষ তাকে চাক বা না চাক, মানুষের জীবন উন্নত করতে পারুক বা না পারুক, যেই বিপ্লব দিয়ে উনি এসছেন, এখন এইরকম আরেকটি বিপ্লব সংগঠন করা যাচ্ছে না। কেন যাচ্ছে না আপনাকে বলি। আপনারা ঢাকার যে অভ্যুত্থান, এটার দিকে যদি তাকান, আপনারা দেখবেন যে 1000 ছাত্র কোনো একটা রাস্তা দিয়ে এসছে। সেখানে বিএনপি, জামাত এবং এনটি আওয়ামী লীগ, শত শত মানুষ সেই রাস্তায় এসে জড়ো হয়েছে। এবং মৃত্যুর মিছিলে যাদের নাম লেখা হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু ছাত্র না। কেউ ঠেলা চালায়, কেউ রিক্সা চালায়, কেউ গাড়িওয়ালা। অথচ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল ছাত্র সংখ্যা, এই যে ভোট হলো আমরা দেখলাম, এই ভোটে দেখা গেল 41,000 বা 39,000 ভোটার। এই 39,000 ছাত্রের মধ্যে একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মারা যায়নি। তার মানেটা আপনারা বুঝছেন যে মৃত্যুর মিছিলে যাদের নাম যোগ হয়েছে, যারা এসে দাঁড়িয়েছে, তাদের বেশিরভাগই কিন্তু সাধারণ মানুষ, বিএনপি করা, জাতীয় পার্টি বিএনপি করা এবং জামাত করা এবং এনটি আওয়ামী লীগ শিবিরের অন্যান্য যারা কন্ট্রিবিউটর আছে, তাদের লোকেরাই কিন্তু এই মিছিলে নেমেছে। তার মানে মিছিলে নামতে গেলে শুধু জেএনজি প্রজন্ম দিয়ে হবে না কখনো, যদি মানুষের পার্টিসিপেশন না হয়। এই মানুষের পার্টিসিপেশন যখন হয়েছিল এই তিউনিসিয়াতে, মানুষ দেখলো এই বিপ্লবের পর তিউনিসিয়ার অর্থনৈতিক অবস্থা ধস নেমেছে। তিউনিসিয়া যেখান থেকে ছিল সেখান থেকে আরো মানে গভীরে চলে গেছে, আরো ডিপ রিসেশনে চলে গেছে। সেই তিউনিসিয়ার মানুষ এটা দেখার পর এখন জেনজিরা যার বিরুদ্ধেই ডাক দেখ, সাধারণ মানুষ কিন্তু আর রাস্তায় বের হয় না। কেননা সাধারণ মানুষের একটা শিক্ষা হয়ে গেছে যে এই রকম ইমেচিউর ছেলেবেলেদের চিন্তায় এবং চেতনায় যে বৈকল্য আছে, সেটা তিউনিসিয়ার মানুষ বুঝতে পেরেছে। তারপর যেটা হলো শ্রীলঙ্কায় কিন্তু বিপ্লব বা আন্দোলন বলতে সেরকম বড় কিছু হয়নি। যেটা হয়েছে, একটা পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। এক পরিবারের বেশিরভাগ মানুষ রাজনীতির সাথে সম্পৃক্ত। চায়না থেকে তারা অর্থনৈতিক সহায়তা এনে নানান প্রকল্প করেছে, যেগুলো মার খাচ্ছিল, যার কারণে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল। এই প্রজন্ম যখন নেমেছে, মানুষও তখন তাদের সাথে নেমেছে। কিন্তু শ্রীলঙ্কাতে একমাত্র রাজপ্রাসাদটি ছাড়া, পরিবার মানে এই রাজার বাড়িটি ছাড়া কোনো মানুষকে হত্যা করা হয়নি, কাউকে পিটানো হয়নি, কারো বাড়িতে আগুন লাগানো হয়নি। তারপরে আপনার প্রেসিডেন্ট ভবন কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে কোথাও কোনো মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কারো বাড়িতে কিন্তু আগুন লাগানো হয়নি। কারণ হচ্ছে তাদের জেনজিরা অন্য যেই কোনো জেনজির চাইতে ভদ্র
সফিস্টিকেটেড এবং রাষ্ট্র সম্পর্কে তাদের একটা ওয়াকিবহাল ধারণা আছে। তারপরে নির্বাচন হলো, যারা ক্ষমতায় আসলো তারা কিন্তু আবার আগে যারা ছিল তাদের অনেকেই নির্বাচিত হয়ে এসছেন, সেই রাজাও আবার ফিরে আসছে। জেনজিদের যে প্রতিনিধি ছিল তিনিও এখন জেলে আছেন। তার মানে ব্যাপারটা বোঝেন। তারপরে বাংলাদেশে কি হলো, 1999 সাল থেকে 99 সালের পরে যদি 2000 সাল থেকে ভিত্তি বছর ধরেন, 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত খালেদা জিয়ার সময় এবং শেখ হাসিনার সময়ে টোটাল আমাদের প্রভার্টি এলিমিনেশন যেটাকে বলে, সেটা মানে অতি দরিদ্র মানুষের সংখ্যা ছিল 40%। এই 40% থেকে সেটা আমরা 5%-এ নামিয়ে এনেছিলাম। কিন্তু বাংলাদেশে 24 আন্দোলনের পর বাংলাদেশের অর্থনীতি যেখানে 7.5 ছিল সেটা নেমে হয়ে গেছে 3.3%, যেটা বাংলাদেশে 1971 সালে স্বাধীনতা পর কখনো এত নিচে নামেনি। বৈদেশিক যে বিনিয়োগ সেটা হয়ে গেছে 0। আমাদের যে এক্সপোর্ট সেটা সিরিয়াসলি নিচে নেমে গেছে। তারপরে যে কর্মসংস্থান সেটা তো মাইনাসে চলে গেছে, মানে স্থিতিও নেই, প্লাস তো দূরের কথা মাইনাসে চলে গেছে। এখন মানুষের যে আয়, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশে 18 কোটি মানুষ, এখানে যদি 10% মানুষ হচ্ছে অতি দরিদ্র, তারা পথের ভিখারি, তাদেরকে 10%, আর গরিব মানুষ আছে ধরেন আরো 20%, তাহলে বা আরো 15%, তাহলে এই 25%। তো 25% যদি গরিব মানুষ হয় একটা দেশে টোটাল পপুলেশনের, এই 25% কোনো দেশে এটা অল্প, কিন্তু বাংলাদেশের 25% মানে হচ্ছে মোট জনগোষ্ঠীর 4/1 18 কোটির 4/1 হচ্ছে 4,25,00,000। তার মানে 4,25,00,000 ইউরোপের বহু দেশ, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো অনেক দেশ আছে যেই সব দেশের মোট জনগোষ্ঠীও 5 কোটি নেই, 4 কোটি নেই। তাহলে দেখেন এই বিশাল একটা জনগোষ্ঠী যারা দিনে আনে দিনে খায়, ঠেলা রিক্সা, কৃষিকাজ মানে অন্যের কাজ করে, রাস্তায় কাজ করে, খেতে খামারে কাজ করে, এই রকমের মানুষ, এদের একটা বিশেষ অংশ আপনার গার্মেন্টসেও কাজ করত, তাদের এখন কাজ অনেকের নেই, লক্ষ লক্ষ শ্রমিক বেকার। তারপর তাদের চাকরি না থাকার কারণে তারা খরচ করতে পারছে না, মানে মানি মোবিলাইজেশন কমে গেছে। মানি মোবিলাইজেশন কমার পর রিক্সাওয়ালা ঠেলাওয়ালার ইনকাম কমে গেছে অর্ধেক। এখন খরচ তো আর কমেনি, খরচ বেড়েছে, ইনকাম কমেছে, যার ফলে মানুষের জীবন অসহনীয় একটা পর্যায়ে এসে পড়ছে। মানুষ এখন এই জেনজিদের জ্বালায় মানে তাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। এখন তারা চেষ্টা করেছে একটি রাজনৈতিক দল করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখেছেন জামাতপন্থীরা জিতেছে, কিন্তু জেনজিদের কোনো খোঁজখবর নেই। তার মানে হচ্ছে জেনজিদের যে দল এনসিপি, সে এনসিপির কোনো খাবারই নেই। তার মানেটা বোঝেন যে খেলাটা কোথায় হচ্ছে। তারপর এখন নেপালে আসেন। নেপালের রাজতন্ত্র অবসান ঘটিয়ে 2000 সালের পর যখন গণতন্ত্রের পথে যাত্রা করে, তাদের গণতন্ত্রের বয়স 18 বছর। এই 18 বছরের মধ্যে 14 বার সরকার পরিবর্তন হয়েছে। অস্থিতিশীল, অস্থির সমাজ। এই অস্থির সমাজে অভাব, দারিদ্রতা, অশিক্ষা, কুশিক্ষা, সামাজিক ন্যায় বিচারের অভাব, সাম্যতার অভাব নানান জটিলভাবে ভুগছে। এর পিছনের কারণটি এই জেনজিরা বোঝে না। তারা মনে করে সরকার একটার পর একটা আনলেই মনে হয় দেশটা ব্যস্ত হয়ে যাবে। কিন্তু একটা সরকার যদি লং টাইম থেকে যদি তার কর্মপরিকল্পনা না করতে পারে, সরকার যদি দেশকে, জাতিকে যদি ডাইরেকশন দিতে না পারে, উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে না পারে, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্রকল্প নিতে না পারে, তাইলে জেনজি না কারো জীবনে উন্নত হবে না। এখন নেপালে যেটা হয়েছে, এই জেনজিদের জীবন এখন আরো খারাপ হবে। পার্লামেন্ট ভবন নাই, শত শত মানুষের বাড়িঘর নেই। এখন জেনজিদের মনোজগতে এই যে প্রবলেমটা, এটা কোত্থেকে এসছে, আমি আগের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে একটু হিন্টস দিয়েছিলাম। আপনি দেখেন আমাদের এখন অনলাইন মিডিয়া সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশে বা নেপালে বা শ্রীলঙ্কায় সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা মানুষের জন্য আস্তে আস্তে এইসব সুযোগ সুবিধাগুলা অ্যাভেল করার অবস্থায় নিয়ে গেছে মানুষকে। যে মানুষ শুধু খেতে পেত না, সে মানুষ এবং খাওয়ার পাশাপাশি ছোটখাটো একটা মোবাইল আছে তার, সে মোবাইলে তার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে, একটা টিকটক অ্যাকাউন্ট আছে। এগুলো দিয়ে সে কিন্তু পৃথিবীকে দেখছে, পৃথিবীর নানান বিষয় সম্পর্কে জানছে,
এখন এই বিষয়কে জানতে গিয়ে তারা এই বন্যার পানির মতো বেশি আসা যে ইনফরমেশনগুলো ফেসবুকে ইউটিউবে দেখে তার 80% হচ্ছে ভুয়া। এই ভুয়া জিনিস দেখে দেখে তাদের মনোজগতে এমন একটা বৈকল্য তৈরি হয়েছে, তারা মনে করে সরকার চাইলে সবই করতে পারে। এখন বলেন, আমি সেদিন একজন মন্ত্রীকে সাক্ষাৎকার নিয়েছিলাম, তো তিনাকে বললাম যে বাংলাদেশে শেখ হাসিনার সময় আপনি মন্ত্রী ছিলেন দুটি মন্ত্রণালয়ের এবং লং টাইম, সে সময়ে আপনি যা দেখেছেন যে পরিমাণ টাকা একটা কনস্টিটিউশনের জন্য বরাদ্দ হয়, এই পরিমাণ টাকা যদি 1 পয়সা কেউ ঘুষ না খায়, সুদ না, মানে যদি ঘুষ খেয়ে বা দুর্নীতি করে নষ্ট না করে, তাহলে মানুষের জীবন বদলানো কতটা সম্ভব? তিনি বললেন, বলে যে পরিমাণ মানুষের চাহিদা, তাই এটা 5 ভাগের 1 ভাগও না, মানে 7 ভাগের 1 ভাগ হবে কিনা সেটাও সন্দেহ। তাহলে বলে যে যেটুক দিয়ে আমরা পেরেছি, আমরা আস্তে আস্তে কালভার্ট করেছি, রাস্তা করেছি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মক্তব, মাদ্রাসা, এইভাবে কানেক্টিভিটি বাড়ানো হয়েছে, মানুষের জীবন মান যেন বেড়ে যায়। শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন করা হয়েছে, গাড়ি, মানে এসি গাড়ির প্রচলন বাড়ানো হয়েছে, ট্রেনের বগির সংখ্যা বাড়ানো হয়েছে, ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। এইভাবে মানুষের জীবনকে কমফোর্টেবল করার জন্য আস্তে আস্তে চেষ্টা করা হয়েছে। কিন্তু এই চেষ্টাটা যদি বিশাল অঙ্কের টাকা হয় তাহলে আরো বেশি করে করা যায়। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা আসতে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব থেকে যারা উন্নয়নশীল বিশ্বে গেছে তাদের একটু সময় লাগবে, সময় দিতে হবে। ব্রিটেন আমেরিকার দিকে তাকাইয়া অনেকে হাহাকার করে, তারা কি করে। ইউরোপের দিকে তাকাইয়া আপনারা হাহাকার করেন, কিন্তু ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, তারা কিন্তু 1 দিন 2 দিন, 1 বছর 2 বছরে, আপনি পর্তুগিজ নাবিকদের কথা শুনেছেন, সারা পৃথিবী চষে বেরিয়েছে। আপনারা এই ভাস্কো দা গামা কথা শুনেছেন, আপনারা এই কলম্বাসের কথা শুনেছেন, স্প্যানিশ নাবিকদের কথা, পর্তুগিজ নাবিকদের কথা। স্পেন পুরা ল্যাটিন আমেরিকা দখল করে রেখেছিল, পর্তুগিজরা এই ব্রাজিল দখল করে রেখেছিল। শুধু ব্রাজিল আর এই ল্যাটিন আমেরিকা নয়, ভারতবর্ষ সহ পৃথিবীর নানা প্রান্ত এই ইউরোপিয়ানরা দখল করেছে। তারপরে ওসমানীয় খেলাফত, তারাও অনেক দূর পর্যন্ত দখল করেছে। এইভাবে রোমান সভ্যতা সহ তাদের যে ইতিহাস এবং ঐতিহ্য, মানে অর্থনৈতিক যে বুনিয়াদ, তারা 1400 শতকে যেটা যাত্রা শুরু করেছে, সেটা আস্তে আস্তে আজকে যেখানে এসেছে, আপনি ফেসবুকে ইউটিউবে দেখে মনে করছেন আপনিও তাই। এই বাঙালির 3000 বছরের ইতিহাসে এই ভাষাভাষী, এই জনগোষ্ঠীর, এই সংস্কৃতির জনগোষ্ঠীর কোনো রাষ্ট্র ছিল না নিজস্ব। তারা কখনো মোগলের অধীনে, কখনো আরবদের অধীনে, কখনো চেঙ্গিসদের অধীনে, বিভিন্ন, কখনো সেন, কখনো পাল, কখনো তুগলক, এইভাবে নানান মানুষের অধীনে থেকে পরাধীনতার শৃঙ্খলে বদ্ধ ছিল। তারপরে ইংরেজদের আমল, পাকিস্তানের আমল, এইভাবে তারা কিন্তু আসলে পরাধীন মানুষ ছিল, তাদের মনোজগতও কিন্তু অনেকটা পরাধীন ছিল। এর ফলে এই দেশের মানুষরা আজকে পর্যন্ত যেটুক আমরা অর্জন করেছি সেটুককে অ্যাপ্রিসিয়েট না করে তারা মনে করে আমরা অস্ট্রেলিয়া, কানাডার মতো হতাম, আমরা নিউজিল্যান্ডের মতো হতাম, আমরা জাপানের মতো হতাম, আমরা ব্রিটেন এবং ইউরোপের মতো হতাম। কিন্তু মানুষ যদি ব্রিটেনে ইউরোপের মতো না হয়, প্রজন্ম যদি ব্রিটেনে ইউরোপের মতো না হয়, ব্রিটেন ইউরোপের প্রজন্ম তো আপনার রাস্তা ভাঙবে না, পার্লামেন্ট ভবনে আগুন দেবে না, মানুষের বাড়ি পোড়াবে না, মানুষকে হত্যা করবে না। এই যে এনজিরা, এই চিন্তাটা কিন্তু তাদের মাথায় আসে না। তাদের চিন্তায় এবং চেতনার যে বৈকল্য, এই বৈকল্য এই সমাজকে, এই রাষ্ট্রকে ভবিষ্যতে আরো বিপদের দিকে নিয়ে যাবে। আজকে আমি যখন কথা বলছি 2025 সাল, আমি এখন মধ্য বয়সের মানুষ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, সুস্থভাবে যদি বেঁচে থাকি, তাহলে আপনারাও যারা আমার বক্তৃতা শুনছেন, আমার এই কথাগুলো শুনছেন, এবং আমিও, আমরা দেখব 10 বছর পরের বাংলাদেশকে। বাংলাদেশ আজকে যেখানে আছে, যদি এই জেনজিদের হাতে যায়, যদি এই ধর্মাশ্রয়ীদের হাতে যায়, তাহলে এই বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে আরো ধ্বংসের দিকে যাবে। কারণ প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে, সুযোগ সুবিধা কমছে। এর ভেতর দিয়ে শেখ হাসিনার যে 17 বছরে যে উন্নয়ন বাংলাদেশে হয়েছে, পদ্মা সেতুর মতো প্রকল্প, মেট্রো রেলের মতো প্রকল্প, এক্সপ্রেসওয়ের মতো প্রকল্প, অসংখ্য পাতাল রেল, ঢাকা এয়ারপোর্টের 3য় টার্মিনাল, এইরকম ভাবে, তারপরে ঢাকাতে, মানে চট্টগ্রাম থেকে কক্সবাজারের আপনার এই রেল লাইন এবং পদ্মা সেতুর ওপারে রেল লাইন, এইভাবে অসংখ্য কাজ হয়েছে যেগুলো মানুষের জীবন বদলে দেওয়া, অর্থনৈতিক কাঠামো বদলে দেওয়া,
এবং মানুষের জীবনকে অর্থনৈতিকভাবে আরো চাঙ্গা করার একটা প্রচেষ্টা ছিল। দরিদ্রদেরকে বিভিন্ন রকমের ভাতা দেওয়া, বিজিএফ কার্ডের আওতায় 30 লক্ষ মানুষকে নিয়ে আসা, 30 লক্ষ পরিবারকে নিয়ে আসা, এইভাবে বাংলাদেশটাকে আস্তে আস্তে একটা সেফটি নেটের ভিতরে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই সেফটি নেটের সুবিধা পেয়েই কিন্তু ঘরে ঘরে ইন্টারনেট, ঘরে ঘরে টেলিফোন, ঘরে ঘরে ইউটিউব, ঘরে ঘরে ফেসবুক, আর এটার অপব্যবহারটা তারা বাংলাদেশকে দেখালো। তারা যদি এখন রিসেন্টলি আপনারা যদি দেখে থাকেন, চিটাগংয়ের একজন শিক্ষক বলল জেনজিদের রেজাল্ট সম্পর্কে, যে যেই ছেলেটি আন্দোলন করে রাস্তা বন্ধ করে দিয়েছে সে সর্বোচ্চ মার্ক পেয়েছে 7। তা আমিও আমার পরিবার আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে না, বকে যাওয়া যেসব ছেলে পেলে পরিবারকে মানে না, ফ্যামিলিকে মানে না, আত্মীয় স্বজনকে মানে না, এইরকম ছেলেপেলেরাই কিন্তু জেনজির খাতায় নাম লেখাচ্ছে, এই আন্দোলনে মানে নতুন করে করে সামনে এসে নাম লেখাচ্ছে। এদের কারণে শ্রীলঙ্কা বেঁচে গেছে, কারণ শ্রীলঙ্কাতে আসলে জেনজিরা কিছুই করতে পারেনি, শুধু সরকারটাই বদল হয়েছে, কোনো ধ্বংস হয়নি, খুব তাড়াতাড়ি সরকার বদল হয়েছে, নির্বাচন হয়েছে। কিন্তু বাংলাদেশে এনে এক কুলাঙ্গার ইউনুসকে বসানো হয়েছে, যে লোকটি নিজেকে ছাড়া পৃথিবীর আর কিছুকে বোঝে না, বলছিল মানি ইজ নট এ প্রবলেম, এখন দেখা গেছে সব জায়গায় মানি এ প্রবলেম। সেই ইউনুস নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে 13 মাস ক্ষমতায়, এখনো নির্বাচনের কোনো দেখা নেই, যার কারণে দেশটি আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তের দিকে যাচ্ছে। আর মৌলবাদী আস্ফালন, মধ্যযুগীয় চিন্তা চেতনার বর্বর হায়নারা চারদিক থেকে আজান দিতে শুরু করেছে। এই আজান দেওয়া বর্বর হায়নাদেরকে যদি বন্ধ করা না যায়, তাদের গতি যদি রোধ করা না যায়, তাহলে এই দেশটি ধ্বংস অনিবার্য। আর নেপালের যে কথাটি বলছিলাম, নেপালও খুব শীঘ্রই তাদের এটার ফলশ্রুতিতে তারা আরো গরিব থেকে গরিবতর হবে। এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে ভারত, এই ভারতে কি এটার প্রভাব পড়বে? না, এটার প্রভাব পড়বে না। কেন পড়বে না? আমি বলেছিলাম যে ভারতের যে প্রজন্ম, এই প্রজন্ম তারা ইন্টারনেট পুরো পৃথিবীকে সাপ্লাই দেয়, অর্থাৎ ইন্টারনেট সেবা তারা ব্রিটেনে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, আপনি ফোন করছেন এখানে এই ইউকেতে আমি ফোন করি সেবার জন্য, এই সেবাটি আছে ইন্ডিয়া থেকে, কল সেন্টার থেকে। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেলে আজকে 10 বছর, 5 বছর, 15 বছর নেই, 20-30 বছরেরও বেশি সময় ধরে তারা এই কাজটি করে যাচ্ছে। যার ফলে তাদের যে নতুন প্রজন্ম, এই প্রজন্ম বিজ্ঞান ভিত্তিক, এই প্রজন্ম জ্ঞান ভিত্তিক, এই প্রজন্ম প্রগতি ভিত্তিক, তাদের শিক্ষা আছে, তাদের সাংস্কৃতিক লিঙ্ক আপ আছে, তারা শিক্ষার সাথে সংস্কৃতির একটা সেতুবন্ধন তৈরি করছে, দেশাত্মবোধ আছে, দেশকে তারা ভালোবাসে এবং এই দেশকে উন্নয়ন করার জন্য তারা গণতন্ত্রকে বা ভোটকে ব্যবহার করে, তারা এই অস্ত্রকে ব্যবহার করে না। তাই ভারতের সাথে আমাদের তুলনা হবে না। ভারত যে রাষ্ট্র, ভারতের মতো এমন রাষ্ট্রে কখনো এইরকম জেনজিদের এই বিক্ষুব্ধ আন্দোলনে কোনোদিনও সরকার পরিবর্তন হয় না, কোনোদিনও রাষ্ট্র বদলায় না, সমাজ বদলায় না। বদলাতে হলে একটা নিয়মতান্ত্রিক ধারাবাহিকভাবে বদলানো যায়। এগুলো হচ্ছে পাকিস্তানি কায়দা। পাকিস্তানে কতবার কত সরকার পড়ে গেল, কিন্তু কিছুই হলো না, হবেও না। তাই আসুন এই জেনজি প্রজন্মকে বলি, দেশ তোমাদের, কারণ আমাদের সময় শেষ হয়ে যাবে কিছুদিন পর। তোমরাই দেশ চালাবা। তোমরা যদি এখন বুদ্ধি, বিদ্যায়, চিন্তায়, চেতনায়, বোধে, জ্ঞানে, গরিমায় যদি নিজেদেরকে মানুষ হিসেবে যদি দাঁড় করাতে না পারো, পরশ্রী কাতরতা থেকে যদি বেরিয়ে আসতে না পারো, তোমার পায়ের মাটিটা কতটা শক্ত সেটা যদি বুঝতে না পারো, ইউরোপ আর আমেরিকার দিকে তাকিয়ে তোমরা কিছুই পরিবর্তন করতে পারবা না। তোমাদের পরিবর্তন তোমাদের দেশের মতো করে করতে হবে, তোমাদের অর্থনৈতিক পার্সপেক্টিভে করতে হবে, তোমার সমাজ ব্যবস্থার পার্সপেক্টিভে করতে হবে।